সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা একটা কঠিন একটা টপিক শুরু করেছিলাম। সেই টপিকটা হচ্ছে কি, সে বিষয়টা ছিল কারক। আমরা বলে দেখতে পাচ্ছ তোমরা, সে কারকের গত ক্লাসে আমরা জাস্ট কারকের একটা একদম সম্পূর্ণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। মানে সবগুলো কারক সম্পর্কে আংশিক আংশিক করে আমরা একটা উদাহরণের মাধ্যমে পড়ে গেছি। আজকে আমরা বিস্তারিত পড়ব। দেখো, তার আগে আমি একটু মনে করিয়ে দিচ্ছি, কারক শব্দটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। কারককে ভাঙলে পাওয়া যায় হচ্ছে কি, ক্রিজ, নক বা অক। যেটা বলেছিলাম, ক্রিয়ার সাথে সম্পর্কের নামই হচ্ছে আসলে কি, কারক। আবার বলছি, বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে কারক। গত ক্লাসে আমি একটা উদাহরণ দিয়ে পুরো কারকটা বুঝিয়ে দিয়েছি। উদাহরণটা ছিল এরকম: সুমি প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। তাহলে এই উদাহরণটার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি কিভাবে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হয়, এবং কোনগুলো নামপদ কোনগুলো ক্রিয়াপদ, এবং ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হয়ে কিভাবে কারক হয়, সেটা আমরা গত ক্লাসে একটা ধারণা লাভ করেছি। আজকে আমরা তার পরের অংশটা থেকে শুরু করব। যারা গত ক্লাসটা দেখোনি বা দেখার সময় হয়নি, তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। সেখান থেকে যে প্রাথমিক ধারণা সেটা তোমরা পাবে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কারকের শ্রেণী বিভাগগুলো একটু পড়ার চেষ্টা করব। সবাই মন দিয়ে একটু বোর্ডের দিকে দেখো এবং আমি কি পড়াচ্ছি সেটা একটু খেয়াল করো। তাহলে কারকের মধ্যে ছয় প্রকার কারকের মধ্যে প্রথম যে কারকটা, সেটা হচ্ছে কি কারক, সেটা হচ্ছে কর্তৃকারক। দেখো, কর্তৃ বললে বোঝা যায় সেখানের মধ্যে কি রয়েছে, সেখানের মধ্যে কর্তা রয়েছে। আমরা হয়তো ইংরেজিতে আমরা ইংরেজি গ্রামারকে যতটা গুরুত্ব দিই, বাংলা গ্রামারটাকে অতটা গুরুত্ব দিই না। সেই জন্য আমাদের দুর্বলতাও থেকে যায়। অনেকে আমরা খুব সহজভাবে চিনি সাবজেক্ট, ইংরেজিতে সাবজেক্ট অবজেক্ট, এগুলো আমরা সবাই চিনি। কিন্তু যখন বাংলায় আসে, সাবজেক্টের বাংলা যে আসলে কর্তা হয়, আসলে আমরা অনেকেই জানি না। তাহলে কর্তৃকারক মানে হচ্ছে যেখানে কিসের প্রাধান্য থাকবে, কর্তার প্রাধান্য থাকবে। যেখানে কিসের প্রাধান্য, কর্তার প্রাধান্য থাকবে, সেটাকে আসলে বলা হচ্ছে কি কারক, কর্তৃকারক। কর্তার প্রাধান্য থাকলে সেটা হচ্ছে কি কারক, কর্তৃকারক। আমরা প্রথম উদাহরণে পড়েছি, সুমি প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। কে দিতেন? সুমি দিতেন। কারা দিতেন? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি কারক, কর্তৃকারক। তাহলে আমরা কর্তৃকারককে কি দ্বারা প্রশ্ন করব, কে বা কারা। দেখো, আবার সবসময় আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু কর্তৃকারক নির্ণয় করতে পারবো না। কোন কোন ক্ষেত্রে পারবো, কোন কোন ক্ষেত্রে পারবো না, সেটা আমরা একটু দেখে নিই আমাদের উদাহরণে। দেখো, যদি বলি আমি স্কুলে যাই। আমি নিচে যদি আন্ডারলাইন করা থাকে, এখানে করতে হচ্ছে কে, আমি নিচে যদি আন্ডারলাইন করা থাকে, আমি খুব সহজভাবে বুঝতে পারবো কি, আমিটাই হচ্ছে কি, কর্তা। কে যায়, কে স্কুলে যায়, আমি স্কুলে যাই। আমরা স্কুলে যাই বললে প্রশ্ন করছি, দেখো কারা স্কুলে যায়, আমরা স্কুলে যাই। তাহলে এখানে আমরাটাও কি কারক, কর্তৃকারক। এরপরে দেখো, যদি বলি পাগলে কিনা বলে। দেখো, পাগলে কিনা বলে। তাহলে পাগলে শব্দটা দেখলেই আমরা বুঝে যাই এটা আসলে কি কারক, এটা আসলে কর্তৃকারক। তাহলে কতগুলো বিষয় আছে যেখানে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কর্তৃকারক। তার মানে এগুলো সবগুলোই হচ্ছে আসলে কি, সবগুলোই হচ্ছে সাবজেক্ট। যদি বলি, দেখো বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে। তাহলে কে ধান খেয়েছে, বুলবুলিতে মানে বুলবুলি ধান খেয়েছে। তাহলে কে ধান খেয়েছে, বুলবুলি ধান খেয়েছে। তাহলে বুলবুলিতে নিচে আন্ডারলাইন করা থাকলে আমি বুঝে যাব বুলবুলিটাই হচ্ছে কি সাবজেক্ট, এবং এটাই হচ্ছে কি কারক, কর্তৃকারক। এক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই কর্তৃকারক।
অতটুকু পর্যন্ত আমরা এখন পড়লাম। এরপরের অংশটা দেখো, এরপরে সাবজেক্টকে কিন্তু এখানে 3 ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুখ্য কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা এবং ব্যতিহার কর্তা। আমরা প্রথমে একটু এখানে যাই। মুখ্য কর্তা, এরপরে হচ্ছে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, মুখ্যকর্তা মানে হচ্ছে যে প্রধান, প্রধানত যে কাজ করে সেই হচ্ছে মুখ্যকর্তা। ধরো আমি যদি বলি বসির যায়, বসিরের নিচে আন্ডারলাইন করলাম, কে যায়, বসির যায়, তাহলে বসিরটা হচ্ছে কি কর্তা, মুখ্যকর্তা, একদম প্রধান যে সে হচ্ছে মুখ্যকর্তা। এরপরে দেখো আমি যদি বলি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ক্রিয়াপদ কোনটা, পড়াচ্ছেন। তাহলে এখানে আরো দুটো কি রয়েছে, পদ রয়েছে। এই দুটো পদের সাথে ক্রিয়াপদের একটা কি থাকবে, কারক হতে হলে অবশ্যই একটা সম্পর্ক থাকবে। তারপর শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে কিন্তু পড়ার কাজটা দুজনেই করছে, শিক্ষকও করছে ছাত্রও করছে, তবে শিক্ষক নিজে পড়ছেন না, ছাত্রদের কি দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন। তাহলে দেখো এখানে যে করায় সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যে করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে নিশ্চয় বোঝা গেছে, ছাত্রদের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা কি হবে, সেটাও কর্তৃকারক হবে। তারপর হচ্ছে শিক্ষক এর নিচে আন্ডারলাইন করা থাকলে সেটাও কর্তৃকারক হবে। কেন, একটা হচ্ছে প্রযোজক কর্তা, দুটোই কিন্তু এখানে কি কর্তা, একটা হচ্ছে প্রযোজক কর্তা আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এখানে দুটোই কর্তা, দুজনেই কিন্তু কাজ করছেন, দুজনেই কাজ করছেন, তবে দুজনের কাজ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে এখানে আমি এখানে কর্তার যে কথা বলেছি, একটা হচ্ছে মুখ্য কর্তা, দ্বিতীয়টা হচ্ছে প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তারপরে দেখো ব্যতিহার কর্তা কোনটা, যখন দুটো একই রকমের দুটো প্রাণী বা একই রকমের দুটো জিনিস যখন একটা কাজই করে তখন সেটাকে আসলে বলা হয় কি কর্তা, ব্যতিহার কর্তা। একই রকমের পার্সন যদি একই ধরনের কাজ করে সেটাকে বলা হয় কি, ব্যতিহার কর্তা। এখন ধরো আমি যদি বলি বাঘে মহিষে এক ঘাটে জল খায়, একটু খেয়াল করো, বাঘ একটা প্রাণী, মহিষ একটা প্রাণী, দুজনে মিলে কি করছে, কাজ করছে একটা, সেটা কি, সেটা হচ্ছে জল খাচ্ছে। তাহলে বাঘে আর মহিষে দুটো যখন একই ধরনের কাজ করবে, দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট যখন একই ধরনের কাজ করবে, দুটো ভিন্ন ভিন্ন কর্তা যখন একই ধরনের কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো কি কর্তা, ব্যতিহার কর্তা। আমরা ব্যতিহার বহুব্রীহি বলে একটা বহুব্রীহি পড়েছিলাম, গলায় গলায় যে ভাব গলাগলি, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এরকম একটা বহুব্রীহি পড়েছি, ব্যতিহার বহুব্রীহি পড়েছিলাম, যেটা হচ্ছে ক্রিয়ার কি থাকে, পারস্পরিকতা থাকে। তাহলে এখানে দেখো যখন দুটো কর্তা, এখানে কর্তার কাজ, যখন দুটো কর্তা একই ধরনের কাজ করবে তখন সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে ব্যতিহার কর্তা। আবার ধরো আমরা যদি বলি রাজায় রাজায় যুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ, তাহলে রাজা এবং রাজা দুজন রাজায় কি করছে, একই ধরনের কাজ করছে, সে কাজটা কি, যুদ্ধ। তাহলে দেখো এখানে একটা হচ্ছে মুখ্য কর্তা, আরেকটা হচ্ছে প্রযোজক কর্তা, আরেকটা হচ্ছে প্রযোজক কর্তাও আছে, এখানে প্রযোজ্য কর্তাও আছে, আরেকটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে বাঘে মহিষের নিচে কারা জল এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কারা যুদ্ধ করে, রাজায় রাজায় যুদ্ধ, কারা যুদ্ধ করে, তাহলে রাজায় রাজায়, এগুলি সবগুলি হচ্ছে কি কারক, কর্তৃক কারক। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, দেখো আমরা যখন ভয়েস পড়েছি বা আমরা যখন কর্মবাচ্য, কর্তৃবাচ্য, বাচ্য পড়েছি, তখন একটু খেয়াল করবে আমরা
বাচ্য পরিবর্তন করার সময়, অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় কি করি, অনেক সময় হচ্ছে অবজেক্টটাকে কি করে ফেলি, সাবজেক্ট করে ফেলি। এখন এখানে দেখো একটা হচ্ছে এখানে 3 ধরনের কর্তা আছে, তোমাদের বইয়ে তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে। একটা হচ্ছে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। তাহলে দেখো পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি বাচ্য, এটা হচ্ছে কর্মবাচ্য। এমনিতে কর্তৃবাচ্য তো আমি বললে কি হতো, পুলিশ চোর ধরেছে। যখন আমি সেটাকে কর্মবাচ্য করেছি তখন কি হচ্ছে, পুলিশ কর্তৃক চোর ধৃত হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় কর্মবাচ্যের কর্তা। এখানে পুলিশটা হচ্ছে কি পুলিশটা হচ্ছে কর্তৃকারক, কে চোর ধরেছে, পুলিশ চোর ধরেছে। তারপরে দেখো এটা হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা। আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে দেখো আমার যাওয়া হবে না। তাহলে দেখো আমরা জানি বাচ্যের দিক থেকে এটা কি বাচ্য, এটা হচ্ছে ভাব বাচ্য। তাহলে এখানে আমি কি দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি আমার হচ্ছে না, কিন্তু যখন এটা হচ্ছে ভাব বাচ্য হবে, এই অংশটা হচ্ছে কিসের কর্তা, ভাব বাচ্যের কর্তা, সেজন্য সেটাও কি কারক হবে, কর্তৃকারক হবে। আরেকটা বিষয় খেয়াল করো, আরেকটা উদাহরণ, বাঁশি বাজে। এটা একটু খেয়াল করে, এখানে বলা হচ্ছে কর্তৃকর্মবাচ্য, এখানে হচ্ছে কর্মই কর্তৃস্থানীয়, সেটাই হচ্ছে কর্তৃকারক হবে। বাঁশির নিচে যখন আন্ডারলাইন করা থাকে একটু খেয়াল করো, বাঁশি বাজে, বাঁশি কি নিজে বাজতে পারে না, নিজে বাজতে পারে না, কেউ একজন বাজাতে হয়। যখন বলি আমরা স্কুল বন্ধ, স্কুল কি নিজে বন্ধ হতে পারে না, অথরিটি যদি বলে যে কালকে স্কুলের কার্যক্রম বন্ধ তাহলে বন্ধ। তখন যদি বলি স্কুল বন্ধ, এটাকে আমি ইংরেজিতে যদি আমি করি তাহলে আমাকে সবসময় কিসে করতে হবে, প্যাসিভে করতে হবে, কারণ এটা কি স্কুল নিজে নিজে বন্ধ হতে পারে না। তাহলে দেখো বাঁশি বাজে, বাঁশি কখনো কি নিজে নিজে বাজতে পারে না, সেজন্য এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কিন্তু এই কর্মপদটাই হচ্ছে কি স্থান দখল করে আছে, কর্তার স্থান দখল করে আছে, সেই জন্য এটাও বাঁশির নিচে আন্ডারলাইন করা থাকলে সেটাও হবে কি বাচ্য, সেটাও হবে কি কারক, কর্তৃকারক। দেখো এখানে বাঁশি কিন্তু একদম সরাসরি কর্তা নয়, কিন্তু এটা দেখতে কিসের মতো, দেখতে কর্তার মতো, সেজন্য এখানেও কি কারক হবে, এখানেও কর্তৃকারক হবে। আমরা কর্তৃকারকের সংজ্ঞায় যেটা পড়েছি সেটা হচ্ছে কি, সেটা ছিল যদি কি হয়, যদি বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে আসলে কি কারক, সেটাই হচ্ছে কর্তৃকারক। তাহলে এখানে আমরা প্রথমে 4 প্রকার কর্তার কথা পড়লাম, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। তারপরে বাচ্যের ক্ষেত্রে কি কি ধরনের কর্তা হতে পারে এবং কেন সেটা কর্তৃকারক হবে, আমরা এটা সেটা পড়ে এই 3টা উদাহরণের মধ্য দিয়ে আমরা সেটা জানতে পারলাম। এটা খুব ভালো করে মনে রাখবে, বাঁশি বাজে, এই কলমটা ভালো লেখা যায়, এই ধরনের বাক্যগুলো হচ্ছে কি, এই ধরনের বাক্যগুলো কারণ কলম নিজে লিখতে পারে না, কেউ লিখে, যেগুলো হচ্ছে কি করতে হয়, যেগুলো আমরা প্যাসিভে করি, প্যাসিভে করে তারপর হচ্ছে এই কর্মপদটাই আসলে কিসের মতো স্থান দখল করে আছে, কর্তৃকারকের মতো স্থান দখল করে আছে, কর্তার মতো স্থান দখল করে আছে, সেজন্য এটা কর্তৃকারক। আবারও আমি আরেকটু সোজা করার জন্য বলছি, যদি বলি স্কুল বন্ধ তাহলে হবে দ্য স্কুল ইজ ক্লোজড। তাহলে দেখো, তাহলে প্রথমে যে দ্য স্কুল শব্দটা বলেছি এটা আসলে কর্মপদ হলেও কিসের মতো, প্যাসিভে করলেও এটা হচ্ছে সাবজেক্টের মতো স্থান দখল করেছে, ঠিক সেরকম এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাঁশি বাজে, এটা কিসের মতো স্থান দখল করেছে, কর্তার স্থান দখল করেছে, সেজন্য এটা হচ্ছে কি কারক, সেজন্য এটা হচ্ছে কর্তৃকারক। আসলে আমার মনে হচ্ছে যদি ইংরেজিটা সহ একটু বলি তোমরা হয়তো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। ইংরেজি শেখানো আসলে আমার মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কারক বোঝানো। এরপরেরটা দেখো, এবার এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মকারক। যদি আমরা কর্মকারক পড়তে যাই তাহলে আমাদেরকে কি চিনতে হবে, কর্ম চিনতে হবে, কর্মের ইংরেজি কি, অবজেক্ট। যদি আমরা অবজেক্ট চিনি
তাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, কর্মকারক নির্ণয় করতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, যাকে আশ্রয় করে করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কিন্তু বলা হচ্ছে কি কারক, তাকে কিন্তু বলা হচ্ছে কর্মকারক। এখন দেখো মানে এই কর্মটা দেখলেই আমরা বুঝতে পারি আসলে এই কর্মকারকটা হচ্ছে কি নির্ভর, কর্ম নির্ভর বা অবজেক্ট নির্ভর একটা কারক। তাহলে দেখো এই কর্মকারকটা আমরা কি দ্বারা প্রশ্ন কি মানে কোন মাধ্যমে, মানে কি দ্বারা প্রশ্ন করলে আমি কি পাবো, যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্মকারক। আসলে কর্মকারকটা আমরা কি দ্বারাই প্রশ্ন করে থাকি। ধরো আমি যদি বলি নাসিমা ফুল তুলছে, তাহলে দেখো নাসিমা কি তুলছে, ফুল তুলছে, তাহলে ফুলটা হচ্ছে কি অবজেক্ট। একটু আজানটা শেষ হোক। তাহলে তোমরা দেখো নাসিমা ফুল তুলছে, তাহলে কি তুলছে, ফুল তুলছে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন আমি ফুলের নিচে যখন কি করে দেব, আন্ডারলাইন করে দেব, তখন সেটা হয়ে যাবে কি কারক, কর্মকারক, কারণ ফুলটা হচ্ছে কি অবজেক্ট। আবার যখন নাসিমার নিচে আন্ডারলাইন করে দেব তখন সেটা হয়ে যাবে কি কারক, কর্তৃকারক। তাহলে দেখো একটা বাক্যের মধ্যে কর্তৃকারকও থাকতে পারে, কর্মকারকও থাকতে পারে। আমি যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটাই, সে কারকটাই আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন ধরো নাসিমা ফুল তুলছে, তাহলে ফুলটা হচ্ছে কি অবজেক্ট বা কর্ম, সেই জন্য সেটা কি কারক, সেই জন্য সেটা হচ্ছে কর্মকারক। একটা জিনিস খেয়াল করো, আমরা ইংরেজিতে হয়তো অবজেক্টটা চিনি, বাংলায় কর্মটা যখন বলে তখন আর আমরা কি চিনতে পারি না। যদি আমরা কর্ম না চিনি তাহলে কিন্তু কি করতে পারবো না, কারক নির্ণয় করতে পারবো না। এখন ধরো আমাকে যদি বলে ডাক্তার ডাকো, ডাক্তারের নিচে আন্ডারলাইন করে দিল, এখন আমি কি বলবো, কি ডাকো, ডাক্তার ডাকো। কি দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি, কি ডাকো, ডাক্তার ডাকো। যদি কাকে ডাকো, ডাক্তারকে ডাকো। তাহলে দেখো এখানে কিন্তু যদি কি দ্বারা প্রশ্ন করে আমি কিন্তু উত্তর পাই। এখন দেখো যদি এখানে ডাক্তারটা কিন্তু সাবজেক্ট নয়, ডাক্তারটা হচ্ছে কি অবজেক্ট, কিন্তু এটাকে দেখতে আমার হয়তো হঠাৎ করে দেখলে আমার কাছে এটা কি মনে হবে, সাবজেক্ট মনে হবে। আমরা অনেক সময় কিন্তু এখানে ভুল করে ফেলি যে ডাক্তার ডাকো, এখানে ডাক্তার তো একটা পেশার নাম, আমি তাহলে এটা বোধ হয় কর্তৃকারক হবে, এরকম করে আমরা কি করে ফেলি, ভুল করে ফেলি। আসলে দেখো ডাক্তার ডাকো এটা কিন্তু কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে, তুমি কাকে ডাকো, ডাক্তারকে ডাকো। তাহলে এখানে ধরো ধরলাম যে একটা কি রয়েছে, একটা কর্তা রয়েছে, যেটা কি রয়েছে, যেটা হচ্ছে উজ্জ রয়েছে, যেটা আমরা ব্যবহার করি, ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো মানে আমি কাউকে বলছি ডাক্তারকে ডাকার জন্য। তাহলে ধরলে আমরা সবসময় কি ধরি, যেটা উজ্জ থাকে সেটা কি, তুমি ডাক্তার ডাকো। তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টটা কি নাই, পরিষ্কারভাবে দেয়া নাই। তাহলে এটা অবশ্যই, এখানে যেহেতু সাবজেক্টটা আছে এটা অবশ্যই কি অবজেক্ট, এবং এটা কি, এটা হচ্ছে ক্রিয়া। এই অবজেক্টের সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। এখানে ডাক্তার শব্দটা দেখে আমার হয়তো কি হতে পারে, ভুল হতে পারে যে কি হচ্ছে, এটা হয়তো কি নয়, এটা হয়তো কর্তৃকারক, কিন্তু আসলে এটা কর্তৃকারক নয়। আমাকে অবজেক্ট বা কর্ম জিনিসটা কি আগে চিনতে হবে। যদি আমি কর্ম না চিনি তাহলে আমি কর্মকারক নির্ণয় করতে পারবো না। এখন যদি বলি দেখো আরো একটা জিনিস দেখো, এখন যদি আমি বলি আমি বই পড়ি, তাহলে আমি যদি কি পড়ি, বই পড়ি, বইয়ের নিচে আন্ডারলাইন করে দিই, এটা খুব সহজ একটা বাক্য, আমি পেয়ে গেলাম কি, কি পড়ি, বই পড়ি। তাহলে বই পড়ি বললে আমি বুঝে যাচ্ছি এটা আসলে কি কর্ম। যদি বলি রবীন্দ্রনাথ পড়লাম, এটা একটা টেকনিক, রবীন্দ্রনাথ পড়লাম। একটু খেয়াল করো, অনেকে রবীন্দ্রনাথের নিচে যখন আন্ডারলাইন করা দেখবে হুট করে তার মনে হতে পারে এটা কি কারক, এটা তো কর্তৃকারক, কারণ রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, সেহেতু এটা কর্তৃকারক না, এখানে এটা কর্তৃকারক নয়। আমি রবীন্দ্রনাথ পড়লাম মানে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে পড়েছি। এখানে রবীন্দ্রনাথ এখানে ব্যক্তি না, এখানে রবীন্দ্রনাথ কর্তা নয়, এখানে রবীন্দ্রনাথ হচ্ছে কর্ম। রবীন্দ্রনাথ পড়লাম, কি পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম। তাহলে দেখো এখানে রবীন্দ্রনাথ হচ্ছে, যদিও এটা একজন ব্যক্তির নাম, কিন্তু এখানে হচ্ছে এটা কি কর্ম, এটা হচ্ছে কর্ম। আমি এখানে রবীন্দ্রনাথ ব্যক্তির কথা বলা হয়নি এখানে, মানে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে পড়েছি,
কি পড়েছি? রবীন্দ্রনাথ পড়েছি। তাহলে দেখো এখানেও এটা কি কারক? কর্মকারক। তাহলে কর্মের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু খেয়াল করো, এখন আমি যদি বলি একটু খেয়াল করো, আমি যদি বলি রহিম আসাদকে কলম দিল, এখানে আমি আসাদকে নিচে আন্ডারলাইন দিল, তখন আমি কি কি কোন কারক বলবো এটাকে? রহিম আসাদকে কলম দিল, আমার আসাদ নামটা দেখে মনে হচ্ছে এটা কর্তৃকারক, আসলে না, এটা হচ্ছে কি কারক? এটা হচ্ছে কর্মকারক। এখানে দুটো কলম, দুটো কর্ম দেখো, একটা হচ্ছে বস্তুবাচক কর্ম আর একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। একটা হচ্ছে বস্তুবাচক কর্ম আর একটা হচ্ছে কি বাচক কর্ম, আর একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। এখন আমি আরেকটু সহজ করে বলি, দেখো আমাকে একটি কলম দাও, আমাকে একটি কলম দাও, গিভ মি এ পেন। তাহলে দেখো এখানে আমাকে আমাকে একটি কলম দাও, কি দাও? ক্রিয়াকে যখন আমি কি দিয়ে প্রশ্ন করছি, কি দাও? কলম দাও, তাহলে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি, কি দাও? কলম দাও। তার মানে হচ্ছে কলমটা হচ্ছে কি কারক? কর্মকারক। কি দিল? কলম দিল, তাহলে কলমটা হচ্ছে কি কারক? কর্মকারক। তাহলে যখন আসাদকে বা আমাকে থাকবে তখন আমি কি করব? তখন এটা কোন কারক হবে? এটা নিচে যদি আন্ডারলাইন করে, এটা বা আসাদকে নিচে আন্ডারলাইন করা আছে, আমি হুট করে এটাকে কর্তৃকারক লিখে দিচ্ছি। আবার আমাকে নিচে আন্ডারলাইন করা আছে, এটা কি কারক হবে? এটা কি কর্তৃকারক হবে? কি দিয়ে প্রশ্ন করলেও উত্তর হচ্ছে না। আবার কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর, কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি কারক করব? একটা জিনিস খেয়াল করো, কর্মকারক হচ্ছে দুই রকমের, কর্ম হচ্ছে দুই রকমের। যখন কোনো বস্তু বোঝাবে, বস্তুবাচক কর্মটাকে আমরা বলবো হচ্ছে কি কর্ম? মুখ্য কর্ম। তাহলে কলমটাও একটা কর্মপদ। আর যেটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হবে যে কর্মটা, সেটাকে আমরা কি কর্ম বলবো? সেটাকে আমরা বলবো গৌণ কর্ম। তাহলে এই যেমন আমাকে শব্দটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? আমার পরিবর্তে, আমার নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে কি কর্ম? গৌণ কর্ম। তাহলে এখানে রহিম আসাদকে কলম দিল, আসাদকে হচ্ছে একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো এটা যদি আমরা ইংরেজিতে করি খুব সহজে হয়ে যায়, গিভ মি এ পেন। তাহলে মি একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট। এখানে বাংলায় যখন হয় তখন আমি দ্বন্দ্বে পড়ে যাই, আমাকে এটা কি কর্ম নাকি কর্তা? এখানে দেখো আসাদকে, এটা পুরোটা একটা নাম, এটা কি কর্ম হবে নাকি কর্তা হবে? এরকম একটা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই। তাহলে দেখো এখানে এটা হচ্ছে কি কর্ম? এটা হচ্ছে গৌণ কর্ম, গৌণ কর্ম। আর কলমটা হচ্ছে কি কর্ম? মুখ্য কর্ম। তাহলে কর্মকারক কয় প্রকার? কর্মকারক হচ্ছে কর্ম হচ্ছে দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। কতগুলো কর্ম আমরা খুব সহজে চিনতে পারি, আবার কতগুলো কর্ম দেখতে কিসের মতো। এই যে বললাম রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, যখন আমি বলেছি তখন রবীন্দ্রনাথের নিচে আন্ডারলাইন দেখেছি, আমি সাথে সাথে সেটা কর্তৃকারক দিয়ে দিচ্ছি, আসলে সেটা কর্তৃকারক হবে না। এখন ধরো যদি বলা হয় আমাকে একটি কলম দাও, আমাকে নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে দেখো এখানে শেষে কে আছে, তাহলে কে বিভক্তি থাকলে আমি বলবো যে এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। বিভক্তির চিহ্নগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিও। এখানে কলম, কলমের মধ্যে এখানে কোনো ধরনের কোনো বিভক্তি নেই, তাহলে সেখানে কি হবে? কলমের নিচে আন্ডারলাইন করা থাকলে হবে কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে আমরা এটার সম্পর্কিত আরেকটা কারকে চলে যাই, কর্মটা আমরা পরে পড়বো, আমরা সম্প্রদানে চলে যাই। সম্প্রদান কারক বলতে আসলে সে কারককে বোঝানো হচ্ছে যেখানে কি করতে হবে, কোনো কিছু নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করলে বা ত্যাগ করলে, যেটা আমি সত্য ত্যাগ করে দিব। ধরো তুমি আমাকে একটা কলম দিয়েছো, কলম দেওয়ার পর বলছো যে এটা ফেরত দেওয়ার দরকার নেই, তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। ধরো আমি কাউকে টাকা দিয়েছি, কি ধরো আমি ভিখারিকে টাকা দিয়েছি, ভিখারির কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় আমি টাকাটা দিই। যখন আমি
কোনো কিছু নিঃস্বার্থভাবে কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই আমি যে কাজটা করব সেটাকে আসলে বলা হচ্ছে কি কারক? সম্প্রদান কারক। যখন শর্ত ত্যাগ করে, যখন কোনো রকমের শর্ত ত্যাগ করে যখন আমি কি করব, তখন আমি দান করব, তখন সেটাকে আমরা বলছি কি কারক? সম্প্রদান কারক। এখন আমরা সম্প্রদান কারকে প্রথম উদাহরণটাতে পড়েছি কত ক্লাসে? সুমি প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। কাদের চাল দিতেন? গরিবদের চাল দিতেন। এখন এক্ষেত্রে আমরা দেখো কর্মকারক বা কর্তৃকারকের সাথে অনেক সময় মিলে যাবে, কারা দ্বারা প্রশ্ন করলে, তাহলে কি সেগুলোও কি সম্প্রদান কারক হবে? না। সম্প্রদান কারক হওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে অবশ্যই কি হতে হবে? অবশ্যই নিঃস্বার্থভাবে কাউকে কি করতে হবে? দিতে হবে। যেমন ধরো আমি যদি বলি ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে কাকে? ভিখারিকে দিব। তাহলে ভিখারিকে আমরা দেওয়ার সময় কি করি? নিঃস্বার্থভাবে দেই, তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করি না, সেই জন্য সেটা কি কারক? সেই জন্য সেটা হচ্ছে সম্প্রদান কারক। এবার ধরো যদি বলে অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, এখানে দেহ মানে দাও, দাওটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে অন্ধজনকে কি দাও? আলো দাও। তাহলে এই অন্ধজনকে দেহ আলো, দেহ মানে দাও, দাওটা হচ্ছে ক্রিয়াপদ, অন্ধজনকে দেহ আলো, তাহলে আমি কোনো এক অন্ধজনের জন্য কি করছি? প্রার্থনা করছি, খোদা ওর চোখে কি দাও? আলো ফিরিয়ে দাও। তাহলে এটা কখনোই কি কারক হবে না, এটা সবসময় হচ্ছে সম্প্রদান কারক। আরেকটা বিষয় দেখো, নিমিত্ত বা উদ্দেশ্য বোঝাতে যদি উদ্দেশ্য বা নিমিত্ত বুঝায় তাহলেও কি কারক হবে? উদ্দেশ্য বা নিমিত্ত বুঝালেও কিন্তু সম্প্রদান কারক হবে। তোমাদের বই একটা উদাহরণ আছে, দেখো, বেলাকে পড়ে এলো জলকে চলো, বেলা যে পড়ে এলো জলকে চলো। জলকে চলো মানে হচ্ছে আসলে কি? জল আনতে যাওয়া, জল আনতে চলো। তাহলে হচ্ছে জল আনার উদ্দেশ্যে যখন যাবে তখন সেটা কি হয়ে গেছে? সম্প্রদান কারক। যদি বলি ধরো ধরো সেনাবাহিনীরা যদি বলে যুদ্ধে যায়, সৈনিকেরা যুদ্ধে যায়, তাহলে যুদ্ধটা কি কোন স্থানের নাম? সৈনিকেরা যুদ্ধে যায় যদি বলি যুদ্ধ কি কোন স্থানের নাম? কোথায় যায়? যুদ্ধে যায়। যুদ্ধ কোথায় দিয়ে প্রশ্ন করলে আমি একটা উত্তর পাচ্ছি, সেই জন্য কি সেটা অধিকরণ কারক হবে বা অন্য কারক হবে? না। তাহলে দেখো যুদ্ধে যায় মানে আসলে যুদ্ধ কোনো স্থানের নাম নয়, আমরা যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছি, তাহলে সেই জন্য সেটা কি কারক? সম্প্রদান কারক। যখন উদ্দেশ্য বা নিমিত্ত বুঝাবে তখন সেটা অবশ্যই কি কারক হবে? সম্প্রদান কারক। তাহলে আমরা এবার শুরু থেকে আরেকবার পড়ি। দেখো, কর্তৃকারক মানে হচ্ছে যেটা হচ্ছে আসলে কি নির্ভর? সবসময় হচ্ছে সাবজেক্ট নির্ভর। আমরা সহজভাবে বলতে গেলে আমরা সে কর্তৃকারকটা অবশ্যই বিশেষ্য পদ হবে, না হয় হচ্ছে কি পদ হবে? সর্বনাম পদ হবে। এর সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কি কর্তৃকারক। এখন কর্তৃকারক হতে গেলে কতগুলো শর্ত থাকে, অনেক সময় দেখা যায় দেখতে কর্মকারকের মতো, কিন্তু সেটাও কি কারক হচ্ছে? কর্তৃকারক হচ্ছে, যেটা বাচ্চার ক্ষেত্রে আমরা পড়েছি যে কর্মকারকের কর্তা, কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা, এই তিনটা কর্তার উদাহরণ আমরা পড়েছি। আর আমরা 4 ধরনের কর্তা পড়েছি, সেটা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক, প্রযোজ্য এবং হচ্ছে কি ব্যতিহার কর্তা। এগুলো থাকলে কি কারক হবে? কর্তৃকারক। এবার কর্মের ক্ষেত্রে আসি। কর্মকারকের ক্ষেত্রে যে ব্যাপারটা, আমরা যদি অবজেক্ট শ্রেণী তাহলে আমরা কি করব? তাহলে আমরা খুব সহজে কর্মকারকটা নির্ণয় করতে পারবো। অনেক সময় দেখো এই যে কোনো মানুষের নামও কি হয়ে যেতে পারে? অবজেক্ট হয়ে যেতে পারে। এই যে একটা উদাহরণ বললাম, দেখো কোনো একটা পেশাও কি হয়ে যেতে পারে? অবজেক্ট হয়ে যেতে পারে। আর ডাক্তার শব্দটা আমরা অনেক সময় চিন্তা করি যে না, এটা তো আমরা সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, এটা নিচে যেহেতু আন্ডারলাইন আছে এটা কর্তৃকারক হবে, কিন্তু আমাকে বুঝতে হবে বাক্যটা এটা কি কর্তার জায়গায় আছে নাকি কর্মের জায়গায় আছে। যদি কর্তার জায়গায় থাকে তাহলে অবশ্যই কর্তৃকারক হবে, আর কর্মের স্থানে থাকলে তাহলে অবশ্যই সেটা কি কারক হবে? কর্মকারক হবে। তাহলে দেখো আমরা একটু আগে পড়লাম রবীন্দ্রনাথ, পড়লাম নজরুল, পড়লাম রবীন্দ্রনাথ নজরুল দেখে আন্ডারলাইন দেখে আমি ঠাস করে সেটাকে কর্তৃকারক করে দিলে কিন্তু সেটা ভুল হবে। সে বাক্যটাকে আমাকে পড়তে হবে, এরপর আমাকে নির্ণয় করতে হবে এটা কি কর্তৃকারক হবে নাকি কর্মকারক হবে। তাহলে কর্তৃকারকের ক্ষেত্রে দুটো বিষয় আমরা একটু, কর্মকারকের ক্ষেত্রে কর্ম হচ্ছে কয় রকম? 2 রকম, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। একটা বাক্যের মধ্যে দুটো কর্ম থাকতেই পারে, যদি
ব্যক্তিবাচক কর্ম হয় তাহলে সেটা কি কর্ম হবে? গৌণ কর্ম। আর যদি বস্তুবাচক কর্ম হয় তাহলে সেটা হবে কি কর্ম? সেটা হবে মুখ্য কর্ম। তাহলে বস্তুবাচকটা হচ্ছে মুখ্য, ব্যক্তিবাচকটা হচ্ছে গৌণ কর্ম। আর সম্প্রদান কারকের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যদি আমি কোনো কিছু সদ্য ত্যাগ করে দান করি, মানে ওটার উপর আমার আর কোনো অধিকার নাই, এই হিসেবে যদি আমি দান করি তাহলে সেটা হচ্ছে কি কারক? সেটা হচ্ছে সম্প্রদান কারক। এবং সম্প্রদান কারকে অবশ্যই কি? সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তিটা ব্যবহার করা হয় সবসময়। তারপরে দেখো যে বিষয়টা যদি কোনো উদ্দেশ্য বা নিমিত্ত থাকে তাহলেও কিন্তু সেটা সম্প্রদান কারক হবে। দেখো বেলা যে পড়ে এলো জলকে চলো, এখানে কিন্তু কোনো শত ত্যাগের কথা কিছু নাই, কিন্তু তারপরও জল আনতে যাওয়ার যে উদ্দেশ্য সেটার কারণে সেটা কি কারক হচ্ছে? সেটা হচ্ছে সম্প্রদান কারক। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কর্তৃকর্ম এবং সম্প্রদান কারক এবং কর্মকারকের মধ্যে যে সমস্যাগুলো আমাদের হয়, বা কর্তৃকারকে যে সমস্যাগুলো, বাচ্চের যে উদাহরণগুলো আছে সেখানে যে সমস্যাগুলো হয়, এবং হচ্ছে কর্মকারকে কোনো একটা নাম থাকলে যে আমাদের যে সমস্যাগুলো হয়, আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো। সবসময় যে আমরা শুরুতে বলেছি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তারপরে কিসের দ্বারা প্রশ্ন করলে করণকারক, তবে সব ক্ষেত্রে এটা সবসময় যে শুধুমাত্র এটাই দ্বারাই নির্ণয় করতে পারবো সেটা কিন্তু নয়। তার মানে হচ্ছে আমাদেরকে কর্মটাও চিনতে হবে। আমি কি দিয়ে প্রশ্ন করলে সবসময় কিন্তু কর্মকারক পেয়ে যাব না। তারপরে কে দ্বারা প্রশ্ন করলেও বা আমি সবসময় কর্তৃকারক পেয়ে যাব না। মানে আমাকে হচ্ছে সেটা হচ্ছে আমাকে সবসময় হচ্ছে কর্তা কর্ম এগুলো চিনে আমাকে কি নির্ণয় করতে হবে? কারক নির্ণয় করতে হবে। আশা করছি আমি যা পড়িয়েছি এরপর বইয়ের উদাহরণগুলো যদি তোমরা আরেকটু ভালোভাবে নিজেরা পড়ে বিশ্লেষণ করো, তোমরা অবশ্যই এই 3টা কারক তোমরা ভালো করে বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে বাকি কারকগুলো পড়াবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।